সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি ৩টি রেসিপি একসাথে শেয়ার করব। সেটা হচ্ছে মজাদার দানাদার সুজির হালুয়া এবং সেই সাথে থাকবে বুটের হালুয়া, যেটা পারফেক্ট মাপ সহ আপনাদের সাথে শেয়ার করব, যেন নতুনরাও খুবই সহজে তৈরি করতে পারে। সেই সাথে এরকম অ্যাপল সন্দেশটাও পেয়ে যাবেন, যেটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। আজকে সুজির হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। আর সুজিটা রান্না করার আগে আমি হালকা কিছুটা টেলে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলার জালটা মিডিয়ামে থেকে কম রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে তারপরে সুজিটা ভেজে নিতে হবে। তো সুজিটা ভাজার পরে কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে। আমার এই সুজি ভাজা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে আরেকটি প্লেটে ঢেলে রাখবো, কারণ ফ্রাই প্যানটা অনেক গরম থাকে, এখানে রাখা যাবে না। এখন আমি চিনি শিরা তৈরি করবো, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। যে কাপ দিয়ে সুজি মেপেছিলাম সেই কাপ দিয়ে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিতে হবে। মিষ্টি জিনিসে লবণটা দিলে এর টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। এখানে আমি 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি স্যাফরন। এতে করে কালারটা খুবই সুন্দর আসবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। এখানে আমি 1 চা চামচের থেকে একটু কম হবে দিয়ে দিচ্ছি কেওড়া জল, তবে এটা অপশনাল। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4টির মতো এলাচ দিয়ে দিচ্ছি, আর এলাচের মুখটা হালকা একটু ফাটিয়ে দিয়েছি যেন এই ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা আস্ত এলাচ না দিতে চাইলে এলাচের পাউডারটাও ব্যবহার করতে পারেন। তো চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। এখন আমি এই চিনি শিরাটাকে বলকানিয়ে নিব। এটাকে জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই। চিনিটা গলে গেলেই হবে, আর স্যাফরন থেকে কালারটা বের হয়ে আসলেই হয়ে যাবে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি সুজি হালুয়াটা তৈরি করব। সেজন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণে ঘি নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এই সুজি হালুয়াতে ঘি ব্যবহার করতে। আমি 1 কাপ পরিমাণে সুজি হালুয়া রান্না করার জন্য এখানে 1/2 কাপ পরিমাণে ঘি নিয়েছি, আর এই ঘিটা দিয়ে আজকের এই সুজি হালুয়াটা রান্না হয়ে যাবে। আর এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণে ঘি প্যানে দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা বাদাম কুচি ভেজে নিব। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ আছে। আর এই সব কিছুর পরিমাণ আছে 1 চা চামচ করে। চুলার জালটা লোতে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে নামিয়ে একটি বাটিতে উঠিয়ে নিলাম, এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি বাকি ঘিটুকু দিয়ে দিচ্ছি, তবে এখান থেকে প্রায় 1 টেবিল চামচের মতো রেখে দিলাম, এটা শেষে ব্যবহার করব। আর এই ঘিটা গরম হয়ে গেলে এখানে ভেজে রাখা সুজিটুকু দিয়ে দিচ্ছি। ঘিটা পুরোপুরি গরম করিনি, যখন হালকা কিছুটা গরম হয়ে যাবে তখনই সুজি দিয়ে দিলে ভালো হয়। তো সুজিটা দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে ঘিয়ের সাথে সুজিটা আমি 2-1 মিনিটের মতো ভুনে নেব। সুজিটা যেহেতু প্রথমেই আমি কিছুটা ভেজে নিয়েছিলাম, তো এক্ষেত্রে এটা বেশি আর ভাজা দরকার নেই। ভাজা হয়ে গিয়েছে, আমি সেই চিনি শিরা দিয়ে দিচ্ছি। আর চুলা জালটা লোতে রেখেই প্রথম থেকে শেষ পর্যন্ত এই কাজটা করতে হবে। আর এখন আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। দেখা যাবে কিছুক্ষণের মধ্যে এই সুজি হালুয়াটা ঘন হয়ে আসবে। আর এ পর্যায়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে গুঁড়ো দুধটা বাদ দিয়ে এখানে 3 কাপ পরিমাণ পানির জায়গায় 3 কাপ পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তো আমার সুজি হালুয়াটা কিন্তু ঘন হয়ে এসেছে। এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, আর চুলার জালটা থাকবে কিন্তু একবারে কমে। চুলার জালটা বেশি রাখলে দেখা যাবে নিচে ধরে যাবে, সুজিগুলো ভালো করে সেদ্ধ হবে না। আর চুলার জালটা কমিয়ে রাখলে দেখা যাবে প্রত্যেকটা সুজি দানাদার বোঝা যাবে, খুব সুন্দরভাবে সুজিগুলো সেদ্ধ হবে। তো যখন এই সুজি সেদ্ধ হয়ে যাবে, এরকম একটু ঘনতে চলে আসবে, তখন আমি সে ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে আর বেশিক্ষণ সময় লাগবে না এটা হতে। আমি আজকে 1 কাপ সুজির জন্য এখানে 1.5 কাপ পরিমাণে চিনি দিয়েছি। এই চিনিতেই কিন্তু পারফেক্ট ছিল, তবে আপনারা চাইলে 1 কাপ পরিমাণে চিনিও দিতে পারেন, নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। আমি সেই বাকি ঘিটুকু এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আজকে এই সুজি বরফি তৈরি করব, আর বরফি তৈরি করলে এই সুজিটাকে আমাকে আর কিছুটা টাইট করে নিতে হবে, তা না হলে কিন্তু আর বরফি হবে না। আমি আর 2 মিনিটের মতোই এই সুজি হালুয়াটুকু রান্না করে নিব। আর প্যান থেকেও ছেড়ে দিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সুজির দানাদারগুলোও কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা এভাবে তৈরি করলে আমি আশা করছি নিরাশ হবেন না, এবং কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার সুজিগুলো কিন্তু ফুলে একবারে ডাবল হয়ে গিয়েছে। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার সুজির হালুয়াটা কেমন হয়েছে। দানারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার সুজি কিন্তু এখন একবারে রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পরে আপনারা এভাবে পরিবেশন করতে পারেন। তো এভাবে পরিবেশন করলে একটি ডিশে রেখে উপরে কিছুটা বাদাম, কিশমিশ, স্যাফরন দিয়ে দিতে পারেন, আবার গলানো কিছুটা ঘিও দিয়ে দিতে পারেন। তবে ফ্লেভারটা খুবই ভালো আসে, আমি তো দিয়েছি। এখন আমি বরফি তৈরি করব। আর বরফি তৈরি করলে অবশ্যই এই সুজির হালুয়াটা গরম গরমই কিন্তু সেট করতে হবে। ঠান্ডা হয়ে গেলে সেট করার পরে বরফিগুলো ভালো হয় না। সবটুকু সুজির হালুয়া দেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি। আর উপরে কিছুটা বাদাম, কিশমিশ এগুলি দিয়ে দিব। আর যে ডিশে আজকে বরফি সেট করতে দিয়েছি, এখানে কোনো প্রকার ঘি কিন্তু ব্যবহার করে নেই, কারণ এই হালুয়াতে আমি যথেষ্ট পরিমাণে ঘি ব্যবহার করেছি। এটা এমনিতেই খুব সুন্দরভাবে উঠে আসবে কেটে নেওয়ার পরে। এখন এই সুজির হালুয়াটুকু ঠান্ডা করতে রেখে দিতে হবে। আমি প্রায় 20 মিনিট পরে ফিরে এলাম। এর মধ্যে সুজির হালুয়াটুকু ঠান্ডা হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে।
এখন আমি বরফি শেপে কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, যার যার ইচ্ছে মতো কেটে নিতে পারেন। এখন আমি এক পিস সুজির বরফি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতে তো চমৎকার। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আমি আশা করছি নিরাশ হবেন না। আর এভাবে করে প্রত্যেকটা বরফি পিস উঠিয়ে আমি পরিবেশন করেছি। একটি সিম্পল সুজির হালুয়া যে কতটা মজার হতে পারে, এটা আসলে আপনারা এভাবে তৈরি না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই এভাবে একবার তৈরি করবেন, আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি তৈরি করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। এবার আপনাদের সাথে এই বরফি পিসগুলো একটু ভেঙে শেয়ার করছি কেমন হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হবে এবং কতটা সফট হয়েছে। আর এই সুজির হালুয়াটা খেতে কিন্তু অনেক মজার। আর এরকম নরম হালুয়া যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন, রেসিপিটিও দেখে আসবেন। এখন আমি শেয়ার করবো আপনাদের সাথে বুটের হালুয়া কিভাবে পারফেক্ট মাপ সহ তৈরি করতে হয়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে বুটের ডালের হালুয়া তৈরি করতে এখানে আমি হাফ কেজি বা 500 গ্রাম বুটের ডাল নিয়েছি। আমি আস্ত বুটের ডালটাই কিন্তু নিয়েছি, তবে আপনারা ভাঙ্গা বুটের ডালটাও নিয়ে নিতে পারেন। এখানে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু হবে, তবে সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে কিন্তু ফলাফলটা ভালো পাবেন। তো সারা রাত পরে আমি ডালটাকে খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। পানিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, পানিটা কিন্তু খুবই টলটলে। এখন এই ডালটাকে আমি সেদ্ধ দেবো। ডালে যদি কোনো প্রকার ময়লা থাকে অবশ্যই সেগুলোকে ফেলে দিতে হবে। আমি এখন যে পাত্রে এই ডালগুলোকে সেদ্ধ দিব সেই পাত্রে পানিটা ঝরিয়ে ডালগুলো নিয়ে নিচ্ছি। আজকে এই বুটের ডালগুলোকে আমি পানি না দিয়ে দুধ দিয়ে কিন্তু সেদ্ধ করব। সেজন্য এখানে আমি 5 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। এটা কিন্তু কাঁচা দুধ। এর মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার কথা। যদি ডালটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে পরবর্তীতে সামান্য একটু পানি বা দুধ দিয়ে দিতে পারেন। এখানে আমি 4টি এলাচ আর 3টির মতো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে হাফ চা চামচের থেকে সামান্য একটু কম হবে লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ না দিলে ভালো লাগে না। তো লবণটা দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। তবে এটা স্কিপ করতে পারেন, কারো পছন্দ না হলে না দিলেও কিন্তু হবে, তবে দিলে ভালো হয়। তো চুলায় আমি বসে দিয়েছি, ঢাকনাটা ছাড়াই কিন্তু আমি ডালটাকে বলক আনিয়ে নিয়েছি। ঢাকনাটা দিয়ে কিন্তু চুলার জালটাকে বাইরে রাখা যাবে না, তা না হলে বলক এসে কিন্তু সবটুকু দুধ পড়ে যাবে। তো বলক আসার পরে আমি ঢেকে দিচ্ছি। আর চুলার জালটাকে একবারে কমিয়ে রাখতে হবে, আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে এলাম, আমার এই বুটের ডাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো ডালটা কিভাবে বুঝবেন সেদ্ধ হয়েছে, হাতে নিয়ে একটি টিপ দিলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে গলে যাবে, তখনই বুঝতে পারবেন ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দারচিনিগুলো ফেলে দিতে হবে, তবে আমি এলাচগুলো সহই কিন্তু আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। তবে আপনারা চাইলে এলাচটাও ফেলে দিতে পারেন। আর এরকম মাখা মাখা থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। তবে আপনারা যদি শিলপাটা বেটে নেন তাহলে পুরোপুরি শুকিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু ব্লেন্ড করা যাবে না, ঠান্ডা হলেই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপরে আমি রান্নায় চলে যাব। তো ডালটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি চুলায় চলে আসলাম। এখানে একটু ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যেন তেলে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে ঘি। তো 2 কাপ ডালের জন্য কিন্তু আপনাকে 1 কাপ পরিমাণে তেল বা ঘি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আপনার বুটের ডালে হালুয়াটা ভালো হবে না। তো গরম হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ড করা ডালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে করতে পারেন। ডালে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, যদিও জিনিসপত্রের দামটা একটু চড়া, তারপরও এই মজাদার বুটের হালুয়াটি খেতে হলে এইটুকু খরচ তো আপনাকে করতেই হবে। তেল এখন দেখা যাচ্ছে, পরবর্তীতে কিন্তু এই তেলটা দেখা যাবে না। তো তেলের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তেলে কিন্তু খুব সুন্দরভাবে ডালটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ডালের আসল স্বাদটা পাওয়া যাবে। ডালে কিন্তু তেলের পরিমাণ আর ডাল ভাজা, এই দুটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বুটের ডাল যদি ভালো করে ভাজা না হয় তা না হলে কিন্তু হালুয়া খেতে ভালো লাগবে না, ডাল থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। তো ভাজতে ভাজতে দেখা যাবে এরকম প্যান থেকে ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে পারবেন ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। তো সেই পর্যায়ে এখানে চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে 2 কাপ ডালের জন্য 3 কাপ পরিমাণে চিনি দিয়ে দেবো। তবে প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণে দিচ্ছি, পরে লাগলে চেক করে দিয়ে দিব। তবে মিষ্টির পরিমাণটা নিজেরা চেক করে বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। অনেকে মিষ্টি কম খায়, অনেকে বেশি খায়। তো চুলা জালটা কিন্তু এই পর্যায়ে একবারে লোতে আছে, লোতে রেখেই কিন্তু আমি এখন রান্নাটি করছি, তা না হলে কিন্তু আবার তলানিতে ধরে যাবে। চিনিটা দেওয়ার পরে কিন্তু হালুয়াটা আবার নরম হয়ে আসবে। সেই পর্যায়ে এখানে আমি 1 মুঠ পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় বাদাম কুচি দিয়ে দিতে পারেন, পেস্তা বাদাম, কাঠবাদাম, সেগুলি কুচি করে দিয়ে দিতে পারেন। তবে হালুয়াতে আমার কাছে বাদামটা ভালো লাগে না, সেজন্য আমি এখানে শুধু কিশমিশটাই ব্যবহার করেছি। তো দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশে যাওয়ার পরে আমি এখানে একটু চেক করেছি, আমার কাছে মনে হলো চিনি লাগবে, তো এখানে আমি আরও 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে মোট 3 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। ডাল 2 কাপ শোনা গেলেও ডাল কিন্তু পরিমাণে বেড়ে গেছে।
এবারও চিনিটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দা রং। ১ চা চামচ গোলাপ জলের মধ্যে আমি ২ চিমটির মতো জর্দা রং মিশিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে রংটা দিতে পারেন বা নাও দিতে পারেন। এতে করে কিন্তু খাবারে কোনো প্রকার পরিবর্তন আসবে না। তবে এখানে শুধুমাত্র আপনারা গোলাপ জলটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1/2 চা চামচ বা ১ চা চামচ, এর থেকে বেশি না। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু হালুয়ার টেস্টটা আরও ভালো আসবে। তো দুধটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি ২ চিমটির মতো দিয়ে দিচ্ছি এলাচি পাউডার। এতে করে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে। তো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। হালুয়া কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। হালুয়াটা থাকবে এরকম নরম, কিন্তু সেটা কিন্তু ডালের পানি দিয়ে নরম থাকবে না। ডালটাকে শুকিয়ে তেল আর ঘি দিয়ে রান্না করে পরবর্তীতে এরকম নরম করে নিতে হবে, তাহলে কিন্তু হালুয়ার টেস্টটা ভালো আসবে। এখন এখান থেকে আমি কিছুটা হালুয়া উঠিয়ে রাখছি এই নরম থাকা অবস্থায়, কারণ বাকিটা দিয়ে আমি বরফি তৈরি করব, আর বরফিটা কিন্তু এরকম নরম থাকা অবস্থায় বানানো যাবে না। তো হালুয়াটা আরও কিছুক্ষণ রান্না করে টাইট করে নিতে হবে। তো আর একটু কিছুক্ষণ রান্না করে নিয়েছি, প্যান থেকে ছেড়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হালুয়াটা কিন্তু এখন রেডি। চুলাটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। আর যে পাত্রে সেট করব এখানে সামান্য কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, যেন বরফিগুলো খুব সুন্দরভাবে উঠানো যায়। গরম থাকা অবস্থায় এই পাত্রে বুটের হালুয়াটুকু আমি সেট করতে দিব। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে। এই স্প্যাচুলাটা দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে দিতে হবে, যেন ভিতরে কোনো অংশের জায়গা ফাঁকা না থাকে। তো চেপে চেপে দিয়ে আমি কিন্তু সমান করে দিয়েছি, আর এখন অপেক্ষা করছি ঠান্ডা হয়ে আসার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি বরফি শেপে কেটে নেব। তো ফিরে আসছি আমি বেশ কিছুক্ষণ পর। আমাদের বুটের হালুয়াটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবং সেট হয়ে গেছে। এখন এরকম কুকি কাটা দিয়ে আমি বরফি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন। তো কুকি কাটারটা দিয়ে এভাবে একটু চেপে তারপরে আলতো করে উঠিয়ে নিতে হবে। একটি শেপে বরফি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই কুকি কাটার দিয়েও আমি সেই প্রথমটার মতো কেটে নেব। তো এভাবে করে আমি সবগুলো বরফি তৈরি করে নিব, তারপরে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। সবগুলো বরফি আমার রেডি হয়ে গেছে। এখন উপরে কিছুটা বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নিজের মতো করে কিন্তু এই বরফিগুলোকে সাজিয়ে নিতে পারেন। তো সবগুলো বরফি আমি ঠিক একইভাবে বাদাম কিশমিশ দিয়ে রেডি করে নিয়েছি। আশা করছি আজকের এই বুটের ডালের হালুয়ার মাপঝোঁকটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি বুঝতে না পারেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই মজাদার বুটের হালুয়া রেডি হয়ে গেলে আপনারা পরিবেশন করতে পারেন আটা রুটি, চালের রুটি বা পাউরুটির সাথে। খেতে কিন্তু খুবই মজার। এখন আমি পরের রেসিপিতে চলে যাব। এখন তৈরি করছি এরকম সুন্দর অ্যাপল সন্দেশ, যেটা আপনারা খুবই সহজে বানাতে পারবেন যদি এই ভিডিওটি ফলো করেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিব 1/2 কাপ পানি। চিনি পরিমাণটা কিন্তু এটাতেই ঠিক আছে। এর থেকে চিনি বেশি দিলে কিন্তু মিষ্টি পরিমাণটা বেশি হয়ে যাবে, সন্দেশটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো চুলার জালটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে বলক আনিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল দিলে দেখা যাবে চিনি শিরাটা কিন্তু ঘন হয়ে আসছে। তো আমি একটু চেক করে নিব। আমি কিন্তু কিছুক্ষণের মতো এটাকে জাল দিয়ে নিয়েছি, চিনিটা বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। তো আঙ্গুলে নিয়ে একটু চেক করে নিতে হবে। আজকে সন্দেশটি তৈরি করার জন্য আমাদের এখানে 2 তার বা 3 তার শিরা দরকার নেই, এরকম 1 তারের শিরা হলে কিন্তু হয়ে যাবে। তো তখনই বুঝবেন হয়ে গেছে। সে পর্যায়ে এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। তবে সবটুকু দুধ একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিব আর চিনি শিরার সাথে মিশিয়ে নিব। এতে করে কিন্তু খুবই সহজে মেশানো যাবে। তো অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলা জালটা কিন্তু এ পর্যায়ে একেবারেই লোতে থাকবে, তা না হলে কিন্তু আবার নিচে লেগে যাবে। তো বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম বা 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা পুরো শুকনো মনে হচ্ছে। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো জাল দেওয়া লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রেও যদি এরকম শুকনো মনে হয় বা লিকুইড দুধটা প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন। এতে করে খুবই সহজে কিন্তু মিশে যাবে। তো মেশানো হয়ে গেছে, লিকুইডে একটা ভাব চলে এসেছে। এখন খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। তো স্প্যাচুলাটা দিয়ে আমি খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই ঘিটা দিবেন, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে। এখানে আমি 1 চিমটি পরিমাণে এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে এলাচি গুঁড়াটা বাদ দিয়ে আপনারা চাইলে এখানে সামান্য একটু গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এখন আমাদের এই সন্দেশের মিশ্রণটি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা। তো রান্না করতে করতে দেখা যাবে একটা সময় প্যান থেকে ছেড়ে দিবে, তখনই বুঝতে পারবেন আমাদের সন্দেশের পুরটা রেডি হয়ে গেছে। তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন এর ভিতরে কোনো প্রকার দানা দানা না থাকে। তা না হলে কিন্তু আমাদের সন্দেশগুলো সুন্দর হবে না। তো হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে আমি একটি বাটিতে রেখেছি আর এটাকে সামান্য কিছুটা ঠান্ডা করে নিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি সন্দেশগুলোকে তৈরি করে নেব। সেজন্য আমি হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। সন্দেশটা কি পরিমাণে বা কতটুকু ছোট বড় রাখবেন এটা পুরোটা নিজেদের উপরে। তবে আমি মিডিয়াম সাইজ করে কিন্তু আজকের এই সন্দেশ আপেলটা তৈরি করে নেব।
তো কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে নিলাম। এভাবে করে খুবই ভালো করে ফিনিশিং দিয়ে নিতে হবে। তারপরে এভাবে আপেলের শেপ দিয়ে দিতে হবে। তো আঙ্গুলটা দিয়ে মাঝ বরাবর এভাবে কিছুটা গেঁথে নিলে কিন্তু আমাদের আপেল সন্দেশটা রেডি হয়ে যাবে। তারপরে এখানে উল্টো করে আমি একটি লং দিয়ে দিচ্ছি। তো হালকা কিছুটা লংটা ডাবিয়ে দিতে হবে। আমাদের আপেল সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেছে। এটা দেখতে এখনই কিন্তু পুরোপুরি আপেলের মতোই দেখা যাচ্ছে। তো বাকিগুলোকে আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি আপেল সন্দেশ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই একটু গরম গরম থাকা অবস্থায় করবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপেল সন্দেশটা বানাতে সুবিধা হবে না, উপরে ফিনিশিংটা ভালো আসবে না। তো আমি সবগুলোকে একই সাইজে করে কেটে নিয়েছি যেন ছোট বড় না হয়ে যায়। তারপরে এভাবে শেপ দিয়ে নিতে হবে। তো দু হাতটাকে দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু ফিনিশিংটা দিতে হবে। তারপরে এভাবে গোল করে আমি মাঝ বরাবর আঙুলটা দিয়ে গেঁথে দিচ্ছি। তো আমার আরেকটি আপেল সন্দেশ কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু লং বসিয়ে দিলাম। এই সন্দেশটি বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু দেখতে এতটাই সুন্দর। আপনি যদি এই আপেল সন্দেশ একবার তৈরি করেন, আমি আশা করছি পরিবারের সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। সব আপেল সন্দেশ আমার রেডি হয়ে গিয়েছে। এখন আপনারা এভাবে পরিবেশন করলে করতে পারেন। তো এটাও কিন্তু দেখতে মন্দ লাগছে না, দেখতে সুন্দরই লাগছে। তবে আমি এটাকে আরও সুন্দর বাড়ানোর জন্য এটাকে কিছুটা সাজুগুজু করাবো। সেজন্য আমি সামান্য কিছুটা ফুড কালার মিশিয়ে নেব। আর সেজন্য এখানে সামান্য কিছুটা রেড ফুড কালার নিয়েছি। তবে রেড ফুড কালারের সাথে আমি 2-3 ফোঁটার মতো পানিও মিশিয়ে নিয়েছি যেন কালারটা বেশি গাঢ় না হয়ে যায়। আমি একটি হালকা কালার করব যেন দেখতে অরিজিনাল আপেলের মতোই দেখা যায়। তো একটি তুলির সাহায্যে আমি আপেলটাকে কালার করে নিয়েছি। কালার করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে তুলিটা দিয়ে নিচে থেকে কিন্তু উপর দিকে টেনে দিতে হবে। এতে করে কিন্তু আপেলের কালারটা খুবই সুন্দর আসবে, উপরে একটা হালকা শেড আসবে। এতে করে আপেলটি দেখতে কিন্তু পুরো অরিজিনাল আপেলের মতোই দেখা যাবে। তো আপেলটি কিন্তু কালার হয়ে গেছে। এখন এই আপেলকে আরও সুন্দর করার জন্য এখানে আমি আর্টিফিশিয়াল একটি পাতা নিয়েছি। ফুলের টবে কিন্তু এরকম ছোটোখাটো পাতা রয়ে থাকে, আপনারা সেখান থেকে কিন্তু জোগাড় করে নিতে পারেন। তো আমি এভাবে এখন সাইড দিয়ে পাতাটাকে বসিয়ে দিচ্ছি। এই তো আমাদের কিন্তু আপেলটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং পুরোপুরি একটি আপেলের মতোই দেখা যাচ্ছে। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তবে এই কালারটা কিন্তু করা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। করলে দেখতে সুন্দর লাগে এই আর কি। তো সবগুলো আপেল কিন্তু আমি ঠিক একইভাবে কালার করে নিয়েছি। আমার এখানে 6টি আপেল হয়েছে এবং মিডিয়াম সাইজের আপেল কিন্তু তৈরি করেছি। আপনারা আরও বড় করলে কিন্তু পরিমাণে কম হবে। তো যে সাইজটা করেছি এটাই কিন্তু ঠিক আছে। এখন একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি আপেলের ভেতরটা কেমন হয়েছে। তো সন্দেশটা কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজাদার হবে এবং কতটা আকর্ষণীয় আর কতটা লোভনীয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমি আশা করছি আপনারা বিফল হবেন না এবং বানিয়ে নিজেরাই কিন্তু খুবই খুশি হয়ে যাবেন। আসলে একটা খাবার তৈরি করলে সেটা যদি ভালো হয় বা সুন্দর হয়, নিজের কাছে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আজকে আমার সবগুলো রেসিপি আপনাদের কাছে ভীষণ পছন্দ হয়েছে এবং অনেক বেশি কাজে লাগবে। আর যদি কাজে লাগে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিগুলো কেমন হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি।